কারো কাছে সাথে চলতে গিয়ে আমার কাছে মনে হয়নি যে আমি তার চেয়ে আল্লাহ আমাকে খারাপ রেখেছে। একটা মানুষের কাছ থেকে আজ পর্যন্ত আমি এরকম নেগলিজেন্সি পাইনি বা নেগলেক্ট পাইনি যে সে মনে করেছে গোলাম মোল্লা রনি তার চেয়ে খারাপ অবস্থানে আছে। এই শহরের বড় বড় গুন্ডা, বদমাশ, এদের মধ্যে আমার অনেক বন্ধু আছে। আমার পরিচয়ের একটা লোক বলেন তো যে এই লোকটা আপনার সম্পর্কে একটা নেতিবাচক কথা বলেছেন, যে কোনো একটা পেশার। মধ্যরাতে স্তব্ধ আকাশে মাঝে মধ্যেই আলোর ঝলকানি দেখেছেন? যেন কোনো তারা কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে ছুটে চলেছে। একটি নির্দিষ্ট বিন্দু থেকে উজ্জ্বল শিখা নিয়ে রওনা দিলেও কিছুটা পথ পরেই তা নিকষ অন্ধকারে মিলিয়ে যায়। বিজ্ঞানীকে উল্কা বললেও আমাদের কাছে তা খসে পড়া তারা। কেন বললাম? বলছি, মিলিয়ে নিয়েন। টিভি পর্দার লাইট ক্যামেরা অ্যাকশন বা সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে কিংবা পত্রিকার ভাবগাম্ভীর্যপূর্ণ এডিটোরিয়াল কলামে সব জায়গাতেই তিনি আলোচিত, কখনো প্রবলভাবে সমালোচিত। একসময় রাজপথের রাজনীতিবিদ থেকে আজ পুরো দস্তুর টকশোজীবী। কারো কারো কাছে তিনি যুক্তিবাদী বিতার্কিক, আবার কারো কাছে তিনি পল্টিবাজ, সুযোগ সন্ধানী এক বিতর্কিত চরিত্র। দুর্নাম যার ছায়ার মতো সঙ্গী, তিনি নাকি সমালোচনাকে জড়িয়ে রাখেন অলংকারের মতো। সেই আলোচিত ও সমালোচিত গোলাম মাওলা রনি হচ্ছেন আজ প্রশ্নের মুখোমুখি। আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ। আমি আপনার কাছে প্রথমেই যে জিনিসটা জানতে চাই, যারা আপনাকে খুব বেশি পছন্দ করে তারা আপনার সম্পর্কে বলে আপনার রাজনীতির ক্যারিয়ার নাকি টিফিন ক্যারিয়ার হয়ে গিয়েছে আপনার খামখেয়ালিপনায়, অসচেতনতায় বা অতিলোভে। আপনার মতামত কি? আমি আসলে আমার জীবনের অনেকগুলো প্রাপ্তি আছে, শুধুমাত্র রাজনীতি নয়, অসংখ্য প্রাপ্তি আছে। একটা মানুষ যে কারণে নিজেকে সফল মনে করে, সার্থক মনে করে, এরকম যদি আপনি 100টা উপকরণ ধরেন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার, অর্থ, বিত্ত, সুনাম, সুখ্যাতি, জ্ঞান, বুদ্ধি, শক্তিমত্তা, কৌশল, এক্সপেরিয়েন্স, এরকম অসংখ্য 100টি আইটেম ধরেন একটা মানুষের জীবনের সফলতা এবং সার্থকতার। এই জিনিসগুলো অনেক কিছুই আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার পরিশ্রম, আল্লাহর দয়া এবং পরিশ্রম, এই জিনিসগুলো আমার কাছে এসেছে। যেমন এই যে আপনি কম্পিউটার নিয়ে বসে আছেন, আমি প্রতি মিনিটে 50 শব্দ টাইপ করতে পারি ইংরেজিতে পার মিনিট। তো এটা আমাকে অর্জন করতে হয়েছে অবস্থাতে। তো আমি একজন লেখক হিসেবে না হলেও 60 লাখ শব্দ লিখেছি 2009 থেকে এই পর্যন্ত। 16 লাখ শব্দ আছে মহাভারতে। তো 348 তিনটি মহাভারতের সমপর্যায়ে লেখা আমার লেখা হয়েছে। আপনি কি পড়েছেন না পড়েছেন, কিন্তু আমি তো লিখেছি। তো এই যে বিপুল শ্রম, পরিশ্রম, এই পরিশ্রম করতে গিয়ে আমি কখনো লোভাতুর হইনি। আমি কখনো টার্গেট ঠিক করিনি। আমার যেটা ভালো লেগেছে সেটা আমি করেছি অন্তরের অন্তঃস্থলের সমস্ত ভালোবাসা দিয়ে। আবার যখন মনে হয়েছে আমার এটা ভালো লাগছে না, দুনিয়ার কে কে মনে করলো, আমি সেটা মনে না করে আমি সেখান থেকে চলে এসেছি। কখনো ব্যবসা থেকে, কখনো রাজনীতি থেকে, কখনো লেখালেখি থেকে, কখনো পেশা থেকে, অনেক জায়গা থেকে আমি চলে এসেছি। 1 2 নম্বর হলো যে লোভ এবং লালসাগ্রস্ত হওয়ার জন্য একটা বিশেষ অবস্থা দরকার হয়। আমি লোভী হব কেন? আমার অভাব থাকতে হবে। তো কোনো মানুষের অভাব না থাকলে কখনো সে মানুষ লোভী হয় না। তো আমার জন্মের পর থেকে, বোধ হওয়া থেকে এই পর্যন্ত আমার ভিতরে আসলে কখনো অভাব বোধ আসেনি। সাধারণ একটা মধ্যবিত্ত পরিবার থেকে আসছি। পরিশ্রম করে এই সমাজের যে বিত্ত এবং বৈভব বলতে যে একদম হাইয়েস্ট লেভেল যেটা বোঝায়, সেই জায়গায় স্পর্শ করার সুযোগ আমার হয়েছে এমপি হওয়ার আরও 10 বছর আগে। আরও 10 বছর আগে এমপি হওয়ার আরও 10 বছর আগে। এবং আমি যে বয়সে ব্যবসাতে সফলতা অর্জন করেছি, তখন তরুণদের কাছে এটা ছিল বিরাট ঈর্ষণীয় ব্যবসায়িক ক্ষেত্রে। তো কাজেই অনেকে এমপি হয়, মন্ত্রী হয়, রাজনীতি করে, তার একটা কনসিডারেশন থাকে যে আমি পরিচিতি চাই, আমি টাকা চাই, আমি প্রচুর ক্ষমতা চাই। তো এই জিনিসগুলো ওখানে ঢোকার আগেই আমার হয়ে গেছে। আবার যখন আমি ঢোকার পরে দেখলাম যে এখানে নতুনত্ব কিছু নেই, বরং এখানে যে আমার সময় যাচ্ছে, এই সময়টাতে আমার আরও অনেক কিছু করার আছে। তো সেই জিনিসগুলো করার কাছে প্রয়োজন পড়তে গিয়ে আমার কাছে মনে হয়েছে না, এখান থেকে একটু
পিছনে চলে যাই, দূরে সরে যাই। তো সেটা এখন আমাকে যারা হেট করে, আমি পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে আমি তাকে বোঝাতে পারবো না জিনিসটা কি। এই পৃথিবী মানুষ এতটা কৃতজ্ঞ যে কোনো মানুষ যদি কোনো আবর্জনার প্রেমে পড়ে, কোনো পাখির মলমূত্রের প্রেমে পড়ে, ওটাকে সে প্রাসাদ বা প্রসাদ হিসেবে গ্রহণ করে, আবর্জনা দিয়ে ঘর বানাবে, অমৃত মনে করে। আর কোনো মানুষ যদি বিরক্ত হয়ে যায়, সে স্বয়ং বিধাতাকে গালাগাল দেয়। তো এই যখন মানুষের প্রকৃতি, তখন সেই মানুষের কাছে প্রবৃত্তি যদি এমন হয়, তো সেই মানুষ কে কি বলল না বলল সেটার উপর চিন্তা করলে, আমি যে আজকে 42 বছর ধরে পেশার সঙ্গে জড়িত, দৈনিক 18 ঘন্টা পরিশ্রম করে, এখনো পর্যন্ত 18 ঘন্টা পরিশ্রম করে আমি আমার যে জায়গাটিতে এসে পৌঁছে গেছি, আমি তো আমার অসংখ্য বন্ধু বান্ধব, যারা সাংবাদিকতায় বন্ধু ছিল, যারা রাজনীতিতে বন্ধু আছেন, যারা লেখালেখিতে বন্ধু আছেন, ব্যবসায়িক সেক্টরে বন্ধু আছেন, সিভিল সোসাইটিতে বন্ধু আছেন, যারা অনেক লোক আছেন যে মাথায় জটা বেঁধে ঘুরেন যে আমার মতো জ্ঞানী আর পণ্ডিত ব্যক্তি নেই, এরকম অসংখ্য বন্ধু আমার আছে। এই শহরের বড় বড় গুন্ডা বদমাশ, এদের মধ্যে আমার অনেক বন্ধু আছে। এদের চেয়ে বড় গুন্ডা ঢাকা শহরে নেই। এই শহরের সবচেয়ে বড় ধনী, যারা এক পাশে একটা বন্দুক, ওই পাশে একটা রাইফেল, এই পাশে 2টা বডিগার্ড, ওই পাশে 5টা গার্লফ্রেন্ড, এখানে একটা মদের বোতল, ওখানে, মানে তারা মনে করে দুনিয়াতে তারা সব কিছু করতে পারে। এরকম অনেক লোকের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। কারো কাছে সাথে চলতে গিয়ে আমার কাছে মনে হয়নি যে আমি তার চেয়ে আল্লাহ আমাকে খারাপ রেখেছে। আর কোনো একটা মানুষের কাছ থেকে আজ পর্যন্ত আমি এরকম নেগলিজেন্সি পাইনি বা নেগলেক্ট পাইনি যে সে মনে করেছে গোলাম মোল্লা রনি তার চেয়ে খারাপ অবস্থানে আছে। তো যার জন্য এই জীবন সম্পর্কে আমার কোনো রিগ্রেটস নাই। ভালো বলেছেন। কিন্তু লোকে বলে, যেটা আমরা যেটা জানতে পেরেছি সেই রকম করেই প্রশ্নগুলো আপনার কাছে আসছে, সেটা হলো যে লোকে বলে যে রাজনীতিতে ব্যর্থ হয়ে আপনি নাকি সুশীল টকশোজীবীর মোড়কে জড়িয়ে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। তাদের দাবি, পপুলিস্টরা কখনোই পর্দার বাইরে থেকে বাঁচতে পারে না, তাই আপনার বারবার ফিরে আসা। এই মন্তব্যের আপনি কিভাবে খণ্ডন করবেন, কিংবা আদৌ খণ্ডন করতে চান কিনা? না না, প্রথমত যারা বলছে তারা কেউ আমার পর্যায়ে নন। আমার পর্যায়ের একটা লোক বলেন তো যে এই লোকটা আপনার সম্পর্কে একটা নেতিবাচক কথা বলেছেন, যে কোনো একটা পেশার, যিনি ব্যবসাতে আমার পর্যায়ে ছিলেন বা আছেন, টকশোতে আমার পর্যায়ে আছেন, রাজনীতিতে আমার পর্যায়ে আছেন, একজন আমার পর্যায়ের একজন এমপি হয়েছেন, সারা দেশে যা সুনাম সুখ্যাতি আছে, এরকম একজন লোকের কাছ থেকে আপনি একটা মন্তব্য আনেন, যে মন্তব্য যারা করছে তারা হয়তো বয়সে তরুণ, অনেক হয়তো আমাকে চেনেনই না, অনেক হয়তো দূর থেকে দেখেন, খুব ঈর্ষান্বিত যে আমার টকশোতে যেতে খুব ইচ্ছা করে, আমিও চাই যে আমার ফেসটা টেলিভিশনে দেখানো হোক। কিন্তু এই লোকটা ডেইলি রোজ রাত্রে টেলিভিশনে আসে, সবাই তাকে নিয়ে এত উন্মাদনা করে, এর কি মরণ হয় না? এটা কী ধরনের অবস্থা? এত মানুষ মরে যায়, এগুলো মোল্লা রনি কেন মরে না? তো এখন আপনি তার যে মনোবেদনা, সেই মনোবেদনার সঙ্গে আপনি কি করে নিজেকে আপনি কমপ্লাই করবেন? আপনি সব কথার উত্তর তো দিতে পারবেন না। আমি আমার আপন গতিতে এগিয়ে চলছি। 2 নম্বর হলো যে রাজনীতি হলো হিউম্যান বিহেভিয়ারের সর্বোচ্চ একটা পর্যায়। রাজার যে নীতি সেটাকে বলা হয় রাজনীতি, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এটা কেউ রাজনীতিতে আসতে পারে না তার ভিতর থেকে যদি ইন্টারনালি কোনো যোগ্যতা না থাকে। 2 নম্বর হলো রাজনীতিতে কেউ সাস্টেন করতে পারে না তার যদি ভিতরের কোয়ালিটি না থাকে, মানুষের আশীর্বাদ না থাকে। তো এই রাজনীতিতে আমি সরাসরি নেতা হিসেবে 2001 সন থেকে জাতীয় পর্যায়ে আলোচনায় আছি এবং 2018 সন পর্যন্ত, এই 2024 পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, আমি আমার জায়গাতে আছি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই শাসন শুরু হওয়ার পরে আমার কাছে মনে হলো যে আগামী 4-5 বছর দেশের অবস্থা ভালো যাবে না। আমি প্রথম দিন থেকে বলছি ইউনূস ফেল করবেন, আবার এখন বলছি যে বর্তমান সরকার যে আছে এদের ভালো করার কোনো রিজন আমি দেখছি না। ফলে আমি পক্ষে থাকি বিপক্ষে থাকি, আমার কষ্ট হবে, অপমান হতে হবে, লাঞ্ছিত হতে হবে। যেভাবে আমার 2014 সনে মনে হয়েছিল আওয়ামী লীগ ভুল করছে, আওয়ামী লীগের কাছ থেকে আমি যত দূরে থাকবো তত বেশি নিরাপদ থাকবো। এখন এই অবস্থাতে, পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের টপ টু লো সবাই সরি বলছে, সবাই বলছে যে ইউ আর দ্য ম্যান
যেটা আমরা 10 বছর পরে বুঝতে পেরেছি, তুমি 10 সেটা 10 বছর বছর আগে আগে বুঝতে পেরেছি। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, জনাব তারেক রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, এই বাংলাদেশে যারা রাজনীতিতে, জামাতের আমির, তাদের সবার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক, মানে যেন তেন ওয়ান টু না। এবং আমি তাদের ব্যাকও টানি না, তারাও আমার ব্যাক টানে না। তাদের সাথে আমার বন্ধুত্বটা সমপর্যায়ের, বন্ধুত্বের পর্যায়ের, রেসপেক্টেবল। তারা যখন আমাকে দাওয়াত করে একেবারে ওয়ান টু ওয়ান তাদের ঘরে, আর তারা যখন আমার বাসায় আসে ওয়ান টু ওয়ান আমাদের সঙ্গে, এরকম সম্পর্ক। তো কাজেই সেখান থেকে আমি যে রাজনীতিটা দেখি, যারা তারেক রহমান সাহেব, শফিকুর রহমান, শেখ হাসিনার জুতো টানেন, যারা মনে করেন যে এদের মনোরঞ্জনের উপরে তাদের ভবিষ্যৎ নির্ভর করে, তারা তাকে ওয়াতান মনে করে যে এরা আমার দেশ, তারা তাকে মনে করে যে এরা আমার গড, এরা আমার প্রভু, এরা হাসি দিলে আমার জীবনে পূর্ণিমা চলে আসবে, এরা যদি রাগ হয়ে যায় আমার জীবন জাহান্নাম হয়ে যাবে। আমি কখনোই তাদের পর্যায়ে ছিলাম না, এখনও নাই, আগামীতেও হব না। আমি আমার মতো করে যে কাজগুলো করছি সে কাজে আমার কোনো রিগ্রেট নেই, সে কাজে আমার কোনো ব্যর্থতা নেই, অনুশোচনা নেই। আমি আমার গতিতে এই যে জীবন, এই জীবনে গত বছরের চাইতে এবছর 1% হলো আমার জীবনে ডেভেলপমেন্ট আছে। গতকালকের চেয়ে আজকের দিনটি 1% হলো আমার জন্য ভালো যাচ্ছে এভরিডে। সো আই শুড নট ফলো হোয়াট আদার্স পিপল ইজ টেলিং। এটা আমার দরকার নেই, প্রয়োজন নেই। চমৎকার। আজকের রাজনৈতিক প্রসঙ্গে একটু আসি। সেটা হলো যে জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সংবিধান সংস্কার, এটা নিয়ে বিরোধী জোটের যে হুমকি ধামকি, শুরু থেকেই কি আপনার মনে হয় না যে বিএনপি সরকার, যে 45+ 1.5 মাসের একটু বেশি সময় হয়েছে বয়স, তারা শুরু থেকে একটু চাপের মধ্যে আছে? মানে আপনাকে যদি বলি যে এই 1.5 মাসের সরকারকে আপনি তাদের পারফরমেন্স কেমন দেখছেন, আপনার চোখে আপনি কি বলবেন? একটু ভালো না, এরা অভিনয় করছে সবাই, ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করছে সবাই, তারপরে মহামানব অতিমানব দেখানোর চেষ্টা করছে এবং হাততালি পাওয়া যায়, এরকম বিষয়গুলো মন্ত্রী এমপি যার যার জায়গা থেকে করার চেষ্টা করছেন। আপনি দেখছেন যে এই সরকার 45 দিনের মধ্যে নতুন এই 10,000 কোটি টাকা দুটো সেগমেন্টে দেশের লোকাল ব্যাংক থেকে, যেখানে টাকা নেই সেখান থেকে তারা হাওলাত করছে, ঋণ নিচ্ছে। 10,000 কোটি টাকা তারা ঋণ নিচ্ছে, আর অন্যদিকে তারা হেলথ কার্ড দেবে, তারপরে শেষে ফ্যামিলি কার্ড দেবে, ফুয়েল কার্ড দেবে, কার্ডে সারা বাংলাদেশ সয়লাভ করে হচ্ছে। এটা ইম্যাচিউর থিঙ্কিং, এটা ভালো চিন্তা না। আমার টাকা নাই, আমি এখন খাল কাটবো, তাও একজন মানে 20,000 কিলোমিটার খাল কাটবো। আমার টাকা নেই, আমি দ্বিতীয় পদ্মা সেতু করব, আমি ওটা করব। আসলে মূলত আসলে এই বোগাস কথাবার্তা এখন হবে না, বিকজ আমাদের দেশে অনেকগুলো কাজ হয়ে গেছে। অনেক বড়, মানে যাকে বলা হয় ম্যাগনেটিক কতগুলো ডিসিশন, ম্যাগনিফিসেন্ট কতগুলো মনুমেন্ট তৈরি হয়ে গেছে ডেভেলপমেন্টের কাজে। এখানে আপনি যদি গল্প বলেন হবে না, এখানে আপনাকে বাস্তবে করে দেখাতে হবে, ঘাটাঘাট করে, এবং দ্যাট শুড বি বেটার দেন বিফোর। তো সেই কাজগুলো, সেই মৌলিক একটা কাজ শুরু করার জন্য কোনো ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি যা কিছু, কোনো কিছু নেই এখন বাংলাদেশে এই মুহূর্তে। তো সেখানে এই ধরনের কথাবার্তা বলা, মানুষকে স্বপ্ন দেখানো, এটা একটা রং সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। আর কি করা উচিত? তাদের রিয়েলিটিতে বলা উচিত যে আমরা 17 বছর পরে আসছি। আমাদের প্রধানমন্ত্রী 17 বছর দেশের বাইরে ছিলেন। বাংলাদেশের আবহাওয়া, প্রকৃতি, পরিবেশ এবং এই যে অনেকগুলো নতুন নতুন জেনারেশন আসছে, এদের সাথে তার অ্যাডাপ্ট হতে অ্যাটলিস্ট 17 মাস সময় লাগবে। আমরা গত 17 বছর ধরে জুলুম, অত্যাচার, নির্যাতনে আমাদের পিঠের মেরুদণ্ড শেষ হয়ে গেছে। আমাদের পুলিশ দেখলে ভয় লাগে, মিলিটারির নাম শুনলে আমাদের হাত পা থরথর করে কাঁপতে থাকে। আমাদের অভাব আছে, অভিযোগ আছে, অনেকের ব্যবসা বাণিজ্য তছনছ হয়ে গেছে, শরীরে রোগ বালাই হয়ে গেছে। আমাদের শারীরিক চিকিৎসা, মানসিক চিকিৎসা, পরিবেশ পরিস্থিতি বুঝতে অ্যাটলিস্ট 6 মাস সময় লাগবে। ফলে আমরা আসছি যে কোনো একটা পরিবেশের পরিস্থিতির কারণে। এটা তো ইট ওয়াজ অ্যাক্সিডেন্ট। আপনারা তো
শেখ হাসিনাকে 2041 সন পর্যন্ত ক্ষমতায় রেখেই দিয়েছিলেন। না, কেউ কেউ তো এইভাবে বলতো যে শেখ হাসিনা যতদিন বাঁচবে ততদিনই ক্ষমতায় থাকবে, এরকম Right. করেও আমরা বলতে শুনেছি। রাইট। তো ওইরকম একটা পরিস্থিতিতে আপনারা তাকে 41 সন পর্যন্ত রাখবেন, তার মৃত্যু না হওয়া পর্যন্ত কেউ যাবে না। তারপরে সেই পরিস্থিতি একটা দুর্ঘটনা ঘটলো, ডক্টর ইউনূস আসলো, সবাই আপনারা বললেন স্যার 5 বছর থাকেন, 50 বছর থাকেন, তারপর সেও 17 মাসের মাথায় চলে গেল। এবং আমরা ছাড়া দেখা গেল যে জামাত আসবে একদম 100%, নির্বাচন একদিন আগ পর্যন্ত আপনারা আমাকে গণনাই ধরেন নাই, জামাতে চলে আসবে, দেশে আমিরাত হবে, আফগানিস্তানের লোক আসছে, পাকিস্তানের লোক আসছে, তুরস্কের লোক আসছে, এটাকে আরব দেশ হবে, আরবি ভাষায় কথা বলবে না উর্দু ভাষায় কথা বলবে। যখন আপনারা সিদ্ধান্ত নিতেছেন, হঠাৎ করে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বেজে উঠল। এটা তো আমাকে আশ্বস্ত করতে হবে, আগে বুঝতে হবে আমাকে, মানে এই ফাইলে কি লেখা আছে, কত টাকা দেনা আছে, কত টাকা বাংলাদেশ ব্যাংকে ছাপা আছে, বাংলাদেশ ব্যাংকের ভল্টে কত টাকা জমা আছে, এই জিনিসগুলো করে আমাদের দেশের চাহিদা কত, এই বিষয়গুলো আমাকে তো সময় নিতে হবে। আমি প্রথম দিনই মানে আমার হ্যাভ এ প্ল্যান, আমার অনেকগুলো প্ল্যান আছে, আমি এই ভালো ভালো কাজগুলো করবো গ্র্যাজুয়ালি, বাট নট ফ্রম টুমরো, কালকে থেকে আমি সেই কাজগুলো করতে পারবো না। তো এইরকম যে যদি একটা সত্য ভাষণ হতো, নির্লিপ্ত ভাষণ হতো, তাহলে মানুষ অধৈর্য হতো না। আর কদিন পর দেখবেন মানুষ গালাগালি করবে, অস্থির হয়ে যাবে, সমালোচনা করবে। প্রত্যাশার চাপে আমাদের দেশে হলো কি, মানুষ ইমিডিয়েট চায়, সমস্ত ব্যাপারে ইমিডিয়েট চায়। এখন ইমিডিয়েট আমাদের দেশে তো সরকারের এই মুহূর্তে দেওয়ার মতো তার হাতে কোনো রিসোর্স নেই, কোনো জাদুর কাঠি নেই। সরকারে বসে সে তো আসলে আলাদিনের স্যারেক নিয়ে বসে নেই যে ঘষা দিল, দত্ত এসে গেল বললো যে এটা করে দাও, এটা হবে না। মোট দেখুন এই সময়ের মধ্যে ফুয়েল ক্রাইসিস হলো, সামনে খাদ্য সংকট হবে, জাতিসংঘের যে তালিকা সেই ফুড সিকিউরিটি, সেখানে আমাদেরকে রেড জোন দিয়ে রেখেছে। সামনে যে বাজেট প্রণয়ন হবে, সেই বাজেট প্রণয়নে আমাদের জিডিপি নেই, ট্যাক্স কালেকশন নেই। আমাদের সেই ট্যাক্স কালেকশনে মোর দ্যান 1 লক্ষ থেকে 1.5 লক্ষ কোটি টাকা ডেপ্রিসিয়েশন থাকার সম্ভাবনা রয়েছে। এটা আমরা কিভাবে সামাল দেব? আমরা যে অতিরিক্ত মূল্যে ফুয়েল কিনব, এর জন্য আইএমএফের পেছনে মাত্র $2 বিলিয়ন জন্য আমরা পাগলের মতো ঘুরছি। তো সেখানে সে এখন পর্যন্ত আইএমএফ আমাদের বলেই নাই যে টাকা দেবে। তো এই যে আমাদের এত সমস্যা, এই সমস্যার মধ্যে আমি কি করে সিনেমা দেখি, আমি কি করে বিনোদন করি, আমি কি করে ঘুমাই, আমি কি করে আমি হাসি, আমার এই জিনিসগুলো তো আসলে মানানসই নয়। এই বাস্তবতাটা বুঝতে হবে। কোন পরিবেশে শীতকালের ওয়াজ গরমকালে করা যাবে না, গরমকালের ওয়াজ শীতকালে করা যাবে না। কিন্তু এখন যে ওয়াজগুলো হচ্ছে সব এলোমেলো ওয়াজ হচ্ছে। এলোমেলো ওয়াজ হচ্ছে। আবার একইভাবে দেখেন যে হুট করে আসা, মানে কি বলে যে হুট করে আসা কিছু উপদ্রব এই সরকারের ঘাড়ের উপরে চেপে বসছে, সেটা হলো হাম। হ্যাঁ, হামের যে ক্রাইসিস, এটা এটা নিশ্চয় ম্যানমেড না ইন এ সেন্স। আবার যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ হলো, সেই যুদ্ধের ফলে যে ফুয়েল ক্রাইসিস, জিনিসপত্রের দাম বাড়ানো, এই ঘটনাগুলাই যে অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে যে প্রেশারটা তৈরি হয়েছে সরকারের উপরে, সেটাও তো আপনি অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। মানে এটা তো কারো হাতে ছিল না, কিন্তু এই চ্যালেঞ্জের মুখে তো সরকার পড়তো। এখানে কোনো চ্যালেঞ্জই নেই। ধরুন হাম সরকার 17 মাস ছিল, সেই 17 মাসের 9 মাস থেকে 15 মাসের মধ্যে যে শিশুরা, তাদেরকে এই হামের টিকাটা দিতে হয়। বিগত সরকার সেটা দেয়নি। তো এই টিকা বিদেশ থেকে আনা সম্ভব এবং আমাদের দেশে উইদিন 15 ডেজের মধ্যে এটা প্রোডাকশন করা সম্ভব। যে রাষ্ট্রের বাজেট প্রায় 6 লক্ষ বা 7 লক্ষ কোটি টাকা, সেখানে 400 কোটি 500 কোটি টাকা কোনো টাকা না। ফলে এই যে হাম নিয়ে তারা যে বগল বাজাচ্ছে, সর্বনাশ হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, ইটস নাথিং, নাটক করা হচ্ছে। এই হামটা ঠিক আছে, আগের সরকার এই জিনিসগুলো ভুল করেছে, থাকুক, আমরা এটা সমাধান করে দিচ্ছি, এইভাবে কাজ করছি। অর্থাৎ প্রকৃতিতে আপনি যখন ভালো কাজ করবেন, ওটা অটোমেটিক একটা সাউন্ড হয়ে যাবে। 2 নম্বর হলো যে আমাদের এই মুহূর্তে যে ফুয়েল নিয়ে যে ক্রাইসিস হচ্ছে ঢাকা শহরে, সারা দেশব্যাপী এর 90% ক্রাইসিস হচ্ছে পেট্রোল নিয়ে, ডিজেল নিয়ে, যেখানে পেট্রোল নিয়ে আর অকটেন নিয়ে। এটা নিয়ে হওয়ার কোনো রিজন নেই। দুটো প্রোডাক্টই আমাদের 100% বাই প্রোডাক্ট। তাহলে সরকারের যে কর্তা এসে বলল যে আমাদের মাত্র 15 দিনের ডিপোজিট আছে। তা আমাদের দেশে তো সবসময় 15 দিনেরই থাকে। আমাদের নর্মাল যে সাপ্লাই আমরা 15 দিন রাখি, আর বাফার স্টক এখানে আমরা হাইয়েস্ট 1 মাসের করতে পারি। অর্থাৎ যখন গ্রীষ্মকাল আসে,
গ্রীষ্মকাল আসে যখন ডিজেলের প্রচুর চাহিদা হয়, তখন আমাদের ওই সময়টাতে 2 থেকে 3 মাস আমরা জ্বালানির বাফার স্টক করি। আচ্ছা। এই বাফার স্টক হলো 1 মাসের থাকে, আর ইন জেনারেল সারা বছর আমাদের সর্বোচ্চ 15 দিনের স্টক থাকে। এইভাবে আমাদের স্ট্রাকচার করা আছে। তো এই কথা এই নতুন সরকার আসার সাথে সাথে একজন জয়েন্ট সেক্রেটারি পাবলিককে বলার কি দরকার ছিল? পাবলিক এত কিছু বুঝে না। আমি তো পাজল হইছি, সাধারণ মানুষ তো আতঙ্কগ্রস্ত হয়েছে, হয়ে না গেছে। জানি কি হয়ে গেল, না না জানি জানি কি কি হয়ে গেল। একটা বাস্তব অবস্থা। সেকেন্ড থিং হলো এই যে 15 দিনের সাপ্লাই মানে স্টক এবং 1 মাসের বাফার স্টক, এটাকে রেগুলারাইজ রাখার জন্য আমাদের 3 মাসের আমদানির এলসি সবসময় পাইপলাইনে থাকে। পাইপলাইন। প্রতি মাসে 10টা 12টা করে জাহাজ আসে, খালাস হয়, চলে যায় ইস্টার্ন রিফাইনারিতে। এটা রোল হাতে আমরা 2 ধরনের ডিজেল আনি, ক্রুড আনি, অপরিশোধিত আনি, ইস্টার্ন রিফাইনারি করে, আর পরিশোধিত আনি যেগুলো সরাসরি ভারত থেকে আমাদের যাকে বলা হয় পাইপলাইনের মাধ্যমে আসে এবং জাহাজের মাধ্যমে আসে। এটা নিয়ে এত বক্তব্য দেওয়ার কি দরকার ছিল? কোনো দরকার ছিল না। তো দ্বিতীয়ত হলো যে কথা নাই বার্তা নাই, রেশনিং। যেখানে আমার ঘরের মধ্যে পর্যাপ্ত, আমি জানি যে পর্যাপ্ত আছে, তা আমি যে রেশনিংয়ের কথা বলে এই যে মানুষের মধ্যে একটা পেইন দিয়ে দিলাম। এখন তো 18 কোটি মানুষ, সে ছুটছে, সে যে যার মতো করে ভয় পাচ্ছে। এখন আপনি এটা তো মানে কোনো অবস্থাতে বন্ধ করতে পারবেন না। তো শুরুটা করেছেন তো আপনি, এই শুরুটা তো ডক্টর ইউনূস করে নাই, বা শেখ হাসিনা দিল্লি থেকে বলে দেয় নাই যে এই দেশের কিন্তু এই অবস্থা হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি পেট্রোল পাম্পে যাও। এটা তো বিএনপি সরকারের যারা লোকজন আছে, স্বয়ং জ্বালানি মন্ত্রী তিনি এই কাজগুলো করেছেন। কাজের দায়িত্ব তাদের নিতে হবে। আজকের এই যে সমস্যা, এই দায়িত্ব তাদেরকে নিতে হবে। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে পরিস্থিতি একরকম কিন্তু তাদের বহিঃপ্রকাশ, অভিব্যক্তিতে ঝামেলা আছে? তার মানে আপনি বলছেন যে সরকারের মুখপাত্র যিনি কথা বলছেন, যারা কথা বলছেন তাদের সমন্বয় নেই, সমন্বয়হীনতা, অনেকের যোগ্যতা নেই, ওকে, অনেকে দে ডু নট নো হাউ টু স্পিক, অনেকের ভাবমূর্তি নেই, কথা বললে যে লোকজন তাদের বিশ্বাস করবে, মানুষের আস্থা অর্জন করবে, ওইরকম একটা ভাবও নেই, মূর্তিও নেই, দুটোর ফলে যা হবার তাই হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আজকের একটা ইস্যুতে আপনার কাছে জানতে চাই যে আজ সংসদে শীর্ষ 20 ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হয়েছে। খেলাপি ঋণের পরিমাণ প্রায় 5.5 লাখ কোটি টাকা। তালিকায় এস আলমের 5টি প্রতিষ্ঠান আছে এই শীর্ষ 20-এ। আবার দেখা যাচ্ছে এই এস আলমের সাথেই বর্তমান সরকারের উচ্চ মহলের কারো কারো খুবই দহরম মহরম সম্পর্কের অভিযোগ আছে, সম্পর্কের অভিযোগ সামনে আসে আর কি। এ বিষয়ে আপনি কি বলবেন? টাকা খুব পাওয়ারফুল, এটা পুতুলকে কথা বলে। টাকা আপনি যে কোনো জায়গায় ছেড়ে দেন না কেন, একটা টাকার কাছে ধরুন একটা মা তার নবজাতক শিশু সন্তানকে বিক্রি করে দেয়, একটা নারী তার ইজ্জত বিক্রি করে দেয়, একটা মানুষ তার ইমান বিক্রি করে দেয় এই টাকার কাছে। এস আলমে সে টাকা আছে, সে টাকা সে ব্যাংক থেকে লুট করেছে না কোত্থেকে লুট করেছে, ডাজ নট ম্যাটার। ফলে টাকার প্রতি যাদের লোভ আছে, সে বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জামাত করুক, তারা এস আলমকে মনে করবে তাদের বস, এস আলমকে তাদের পীর, তাদের মুর্শেদ। এটা বিএনপির মধ্যে থাকতে পারে, সব দলের মধ্যেই থাকতে পারে। এবং আপনি দেখেন এই যে গত 17 মাসে ধনীরা যাতে টাকা পয়সা আছে তাদের কি কোনো অসুবিধা হয়েছে? কখনো অসুবিধা হয় নাই। তারা রাজভোগ খেয়েছে, সব রাজপ্রাসাদে তাদের ডাক পড়েছে। এবং হয়তো দেখা গেল 20 জন ধনী আছে, তার মধ্যে হয়তো 5 জন আপনার পছন্দ নয়, বাকি 15 জনকে তো আপনি ডেকেছেন। তো এস আলমের টাকা আছে, সে 5 লক্ষ কোটি মানে এই যে তার নাম প্রকাশিত হয়েছে, এর মাধ্যমে এস আলমের কোনো ক্ষতি হবে না, এস আলমের কোনো ক্ষতি হবে না। কিন্তু সাধারণ আমরা যারা জনগণ আছি তাদের অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে পুরো রাষ্ট্রতন্ত্রের ব্যবস্থার উপরে আমাদের যে বিশ্বাস, যে আমানত করার যে বিশ্বাস, এটা চলে যাবে। তো এই যে তারা এই কাজটা করেছে, এস আলমকে বলছি, ইত্যাদিতে বলছি, এর কোনো বাস্তব বেনিফিট নেই। মানে যারা তারা তো এটা বাংলাদেশে 5.5 লক্ষ কোটি টাকা, এটা তো একটা তেলাপোকাও জানে যে এই টাকা মানে লুটপাট হয়ে গেছে, দীর্ঘদিন যাবৎ মানুষের মুখস্থ। কিন্তু যে কথাটা মানুষ কানাঘুষা করছে, যে ক্ষমতার শেখ হাসিনার জমানাতে যেমন এস আলমের দাপট ছিল, এখনও তার দাপট আছে। আগের জমানাতে যেমন গ্রুপ অফ কোম্পানি যারা যারা বাংলাদেশে আছেন, যমুনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, তাদের দাপট আগেও যেভাবে ছিল এখনও আছে, কোনো অবস্থাতে আছে। তো এগুলো নিয়ে আমি মনে করি না যে আলোচনা করার কোনো দরকার আছে। বরং এগুলো থেকে যদি বের হয়ে তারা ব্যতিক্রম ধর্মী কিছু একটা করতে পারতো,
তাহলে আমরা সেটা না, আমরা আলোচনা করতাম, তাদের আলোচনা করার দরকার নেই যে আরে বাবা রে বাবা দেখাই দিয়েছে বাপের বেটা আব্দুল্লাহ সেই অবস্থা। কিন্তু দেখা গেল যে আপনি ভাবসাব দেখাচ্ছেন যে আপনি খুব সাধারণ যে মানে পোশাক আশাক পরতেছেন, 200 টাকার একটা পাঞ্জাবি পরতেছেন, কিন্তু 10 কোটি টাকার একটা গাড়িতে চলছেন। তারপর শেষে আপনি একটা ঘড়ি পরছেন 300 টাকার, কিন্তু দেখা যাচ্ছে রাষ্ট্রের আপনার পেছনে শত শত কোটি টাকা খরচ হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে কন্ট্রাস্ট। মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে আপনাকে স্থির হতে হবে যে আমি আসলে কোনটা করব। আমি কি হযরত উমরের মতো সেই চাটাইয়ের বিছানায় ঘুমাবো, রেড়ির তেল দিয়ে ভাত খাবো, আর দুপুরবেলা উট খুঁজতে গিয়ে আমি কি খেজুর গাছের তলায় ঘুমিয়ে পড়ব, নাকি আমি সম্রাট জাস্টিনিয়ান, জুলিয়াস সিজার, সম্রাট আকবর তাদের মতো দাপট নিয়ে সিংহ বিক্রমে রাষ্ট্র চালাবো? এই দুটোর মাঝামাঝি হওয়ার কোনো সুযোগ নেই, একটা হতে হবে। নাচো বাইজি নাচো, আমি গান দেখব, পিয়ার কিয়া তো ডর না কিয়া, আমার স্ত্রী আমার সন্তান সবাই মিলে আমি রাজপ্রাসাদে বসে থাকবো, সব বাইজিরা নাচবে, আমি ওর মধ্যেই রাজ্য শাসন করব, আমি শেরশাহ হব একরকম। আবার অথবা আমি হযরত উমর হব, উমর ইবনে আব্দুল আজিজ হব। আমি যেদিন ক্ষমতায় আসবো সেই দিন আমার স্ত্রীকে আমি হুকুম দেবো, যদি আমার সাথে ঘর করতে চাও তুমি তোমার বাবা খলিফাতুল মুসলিমিন ছিলেন আব্দুল মালিক, তার কাছ থেকে যত টাকা পেয়েছো, যত উত্তরাধিকার পেয়েছো, মুহূর্তের ভিতরে রাজকোষে এখন জমা দেবা, দিয়ে তুমি ভিখারি হয়ে যাও, তারপরে আমার স্ত্রী, আদারওয়াইজ আমি তোমাকে তালাক দেব। এইভাবে একজন উমর ইবনে আব্দুল আজিজ দ্বিতীয় উমর ইতিহাসে প্রসিদ্ধ লাভ করেছেন। মাঝামাঝি কোনো জায়গা নেই, এখানে দ্বিচারিতার কোনো সুযোগ নেই। আপনি অর্ধেক করবেন অর্ধেক করবেন না, এটার কোনো সুযোগ নেই। তখনই কনফিউশন তৈরি হবে, কনফিউশন সিস্টেম, এবং ইউ উইল লস্ট এভরিথিং। আপনি সব কিছু হারিয়ে ফেলবেন। আমাদের এই সমাজে এই রাজনীতিতে ধরুন শীর্ষ পর্যায়ে আপনি প্রথমে আমার সমালোচকদের একটা ব্যাপারে বলছিলেন, আমি 1986-এ আমার কর্মজীবন শুরু করি 86 সনে একটি জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার হিসেবে। তখন আমার বেতন ছিল একজন বিসিএস কর্মকর্তার চেয়ে প্রায় 3.5 গুণ শুরুতে। তো সেই যে জীবন শুরু হলো এটা এখন পর্যন্ত আছে। এই সময়ের মধ্যে কত সাংবাদিক এলো, কত সাংবাদিক গেল, 86 থেকে আজ পর্যন্ত কত মানুষ হারিয়ে গেল, কিন্তু আমি গোলাম মোল্লা রনি পিট 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 করে পিঁপড়ের মতো এখনও পর্যন্ত আছি। আমি ব্যবসা শুরু করেছি 1991-এ, 91-তে। এখনও পর্যন্ত আমার ব্যবসা চালু আছে, লাভজনক আছে। তো এই যে 32 বছর যাবত ব্যবসা বাণিজ্য করি, এর মধ্যে কত মানুষ 10-12 বছরের মধ্যে কত ধনী হয়ে গেল, আবার দেউলিয়া হয়ে গেল, কিচ্ছু নেই, সব কিছু। আর সালমান এফ রহমান সাহেবরা কোথায়, এস আলমরা কোথায়? কিন্তু আমার তো একটা পয়সা ব্যাংক লোন নেই। এস আলম যে গাড়ি চালায়, আমিও সেই একই দামের গাড়ি চালাই। সে যে বাড়িতে থাকে তার চেয়ে আমার বাড়ি কোনো অংশে খারাপ না, আমি আরও ভালো বাড়িতে থাকি। তো আপনি কি মনে করবেন যে একটা জীবনের ধারাবাহিকতা থাকতে হবে না? ধরুন জনাব তারেক রহমান সাহেব, তিনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু গত 17 বছর তিনি কোথায় ছিলেন? বাংলাদেশে আসতে পারেনি। আমি আমার প্রিয় মাতৃভূমিতে সুন্দরভাবে 17 বছর ছিলাম। আবার ধরেন শেখ হাসিনা 17 বছর চালিয়েছেন, এখন তিনি নাই, কিন্তু আমি তো আছি। তার সাথে মন্ত্রী পরিষদে কত লোক, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কোথায়? তার সেই প্রেস সচিব কোথায়? তার সেই উপদেষ্টারা কোথায়? কেউ নাই, আমি তো আছি। আমার জীবনের তো একটা ধারাবাহিকতা আছে। আমার কাছে মনে হয়েছে যে সর্বাবস্থায় আমি যদি আলহামদুলিল্লাহ কুল্লি হাল থাকতে পারি, এটাই আমার জন্য অনেক বড় পাওনা। তো সেদিক থেকে যেটা বলছিলাম যে জনপ্রিয়তা হলো একটা ফাঁপা বেলুন। ফাঁপা বেলুন হলো যে এখানে একটা ব্যাঙ, এটাকে যদি আপনি হাতি বানান ফুলিয়ে ফুলিয়ে, তো ওর জন্য একটা ভীষণ রকম সমস্যা, তার ওজন হারিয়ে যায়। একটা বেলুন যখন আপনি বাতাস করেন, বেলুনে কিন্তু আর ওজন থাকে না, সে উড়তে থাকে, এবং ওখানে ছোট্ট একটা যদি পিন লাগে মুহূর্তের মধ্যে সে ব্রাস্ট হয়ে যায়। ফলে জনপ্রিয়তার শীর্ষ পর্যায়ে আমাদের দেশে বেশি দিন থাকে না। আমি যখন 2008 সনে জনপ্রিয় হয়েছি, এই যে মিডিয়ার জগতে জনপ্রিয় হয়েছি, তখন মোশাররফ করিম ক্যারিয়ারে আসেনি। তখন সাকিব খান যাকে বলা হয় নায়ক হননি। 2008 সনে সাকিব খান নায়ক হননি। তারপরে তখন সাকিব আল হাসান ক্রিকেটে সবেমাত্র শুরু করছেন, মোস্তফা কামালের পা ধরে বসে থাকেন। অনেক ছবি যে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য সে মোস্তফা কামাল সাহেব যে বিসিবির প্রেসিডেন্ট ছিলেন, তার পা ধরে বসেছিলেন।
কিন্তু ওখান থেকে এই পর্যন্ত আপনি একটা জায়গায় দেখেন তো গোলাম মোল্লা রনি কারো পা ধরে বসেছিল, কারো পাশে গিয়ে একটা ছবি তুলেছে, কোনো জায়গায় গিয়ে দালালি করেছে, কোনো একটা লোকের কাছে একটা সরকারি অফিসে গিয়ে একটা সুযোগ সুবিধা নিয়েছে। তাহলে আমি এই যে জনপ্রিয়তা নিয়ে আজকে 18-19 বছর যাবৎ আছি, 40 বছর যাবৎ ক্যারিয়ারে আছি, নিজের ব্যবসা করতেছি 32 বছর যাবৎ, আমি দালালি করব কখন, কার সাথে করব, সময় কোথায় বলেন, কেন করব, বাংলাদেশে কে আছে বলেন তো, টেল মি দ্য নেম যে ওই লোকটির দালালি করলে আপনার লাভ হতে পারে। আন্ডারস্ট্যান্ড ভাই, আমার একদম সরল মনে জানতে চাই, হ্যাঁ আপনি ব্যবসায়ী খুব ভালো করছিলেন, দুর্দান্ত অগ্রগতি যেটা আপনি বললেন, মানে এরপর আপনি কোন ভূতে ধরলো যে আপনি রাজনীতিতে আসলেন, আপনি 2008 ইলেকশনে আমার তো কোনো গেলেন? আমার এখানে যেটা জানতে চাওয়ার ব্যাপার, আমি যতদূর জানি যে আপনার নামে যত দুর্নাম আছে, যা কিছু দুর্নাম পাইছেন, আমি আপনাকে স্টাডি করতে যেটা বুঝছি সেটা হলো এই রাজনীতির মাঠ থেকেই পাইছেন। না, আমার কোনো দুর্নাম যেটা হয় সেটা হলো যে আপনার কর্তৃপক্ষ যে জিনিসগুলো বলে। আপনার নামে তো অভিযোগ আছে যে আপনি একটা বাহিনী পালতেন, যেটার নাম হলো ভাইয়া বাহিনী। হ্যাঁ, এটা সব রাজনৈতিক দলেরই, সব নেতারই থাকে। আমার এটা তো এখনও আছে ভাইয়া বাহিনী, অসুবিধাটা কি? আমি ঢাকা শহরে যদি আমার লোকজন না থাকে, আপনার 32টা দাঁত আমার কর্তৃপক্ষরা খুলে ফেলবে। আই মাস্ট হ্যাভ মাই ওন পিপল। আমি একটা ডাক দেবো, 50 জন লোক যদি ঢাকাতে না আসে, আমার এলাকাতে যদি 500 লোক যদি আমার কথা মতো না আসে, আমি তো সমাজে টিকতে পারবো না। আমি যেখানে আছি, এখানে আমি চড়াই পাখি হয়ে, তিত পাখি হয়ে আমি টিকতে পারবো না। আমার নিজস্ব লোকজন থাকা লাগবে। ওই ভাইয়া বাহিনী দিয়ে 2008-এ নাকি আপনি টেন্ডার বাণিজ্য করছেন, নিয়োগ বাণিজ্য করছেন, সড়ক ও জনপথের যে টেন্ডারগুলো হইতো এগুলো নাকি? এগুলো আমার এলাকার যারা লোকজন আছে তারা ভালো বলতে পারবে। না, তারা বলেনি, এলাকার কোনো লোক বলেনি। মূল ব্যাপারটা হলো যে আমাদের এলাকা, যে কোনো একটা এমপির এলাকাতে আসলে একটা সংসদ সদস্যের তার নির্দিষ্ট এলাকাতে এই কাজ করার সুযোগ নেই। খুব অল্প বাজেট, কিছুই থাকে না এলাকাতে। এলজিডির যে কাজগুলো হয় এগুলো এলজিডি করে, সেখানে একটা এমপির কিচ্ছু করার থাকে না। তারপরে রোডস অ্যান্ড হাইওয়েজের একটা লোকের কিছু করার থাকে না। একটা এমপি যদি টেন্ডার করতে চায়, ওখানে গিয়ে সে অন্য সব যারা কন্ট্রাক্টর আছে সেই কন্ট্রাক্টরের সাথে তার মাস্তানি করতে হয়। অনেক এমপি আছেন কিন্তু আমার তো জীবনে আমি একটা গ্রুপ অফ কোম্পানিজের মালিক, একটা যেখানে হাজার হাজার লোক চাকরি করছে। তো সেখানে একটা রাস্তায় 2 কোটি টাকার কাজ হবে, সেখানে এক্সেনকে 2 লাখ টাকা ঘুষ দিয়ে তারপর সেই কাজ সারা বছর করে সেখান থেকে 5 লাখ টাকা লাভ করতে হবে, ওই পর্যায়ে আমার কখনোই ছিল না। যাইতে হয়নি আর কি। ওই পর্যায়ে আমার কখনোই ছিল না। আর মানে ওই ধরনের যে জিনিসগুলো আছে, অর্থাৎ আমার যে রাজনীতির সব জায়গাতে আমি সেখানে আমার ব্যক্তিগত জীবনের যতটুকু আমার স্ট্যান্ডার্ড আছে, আভিজাত্য আছে, ওটা আমি সব সময়ই সব জায়গাতে মেনটেন করার চেষ্টা করেছি। আর প্রত্যেকটা লোক হলো কি, যে যার জায়গা থেকে চিন্তা করে। যেমন ধরুন একটা লোক দেখে আমার বয়স, ইয়াং মানুষ, এই বয়সে সে এত দামি গাড়ি চালায় কী করে? নিঃসন্দেহে চুরি করা ছাড়া কোনো উপায় নেই। তো তার সাথে মিলিয়ে ফেলে, অথবা সে আমি পারি না, সে পারে কেন? অথবা একটা লোক হয়তো আমারই সাথে ক্লাসে পড়তো, আমার সে হয়তো ভালো ছাত্রী ছিল, কিন্তু সে তো আমার মতো পরিশ্রম করেনি। আবার একটা লোক দেখা গেল যে আমার সে ধনীর ছেলে ছিল, কিন্তু পরবর্তীতে সে আমার মতো পরিশ্রম করেনি, ফলে সে দরিদ্র হয়ে গেছে, আমি ধনী হয়ে গেছি। ও চিনি অমুকের ছেলে এত হলো করে টাকা করে, আমি বুঝি না। কিছু একটা করেছে, এই এত বড় অবস্থার মধ্যে আছে, এত সুন্দর চেহারা, জামা কাপড় পরে, তার কিন্তু সেটা গার্লফ্রেন্ড থাকবে না? নিশ্চন্দেহে কিছু একটা আছে। গার্লফ্রেন্ড থাকলে সমস্যা কোথায়? না, সেটা হলো যার থাকে না থাকে সেটা পরের ব্যাপার, কিন্তু যে বলছে সে চিন্তা করে যে এটা না বললে তার আমার ইজ্জত থাকে না, আমাকে এটা বলতেই হবে, কিছু না কিছু বলে জিতে আসতে হবে। একটা লোক আমার চোখের সামনে সেভাবে নড়াচড়া করছে আর আমি কিছু বলছি না, আমার এই মুখ থাকার চেয়ে না থাকা ভালো, এই মুখে ক্রিয়া পড়বে তো। হ্যাঁ, যার জন্য এই মুখটা চাল, আমার যে মুখ আছে এটা তো প্রমাণ করতে হবে। এই জন্য আপনি 91 সালে আপনার ব্যবসা শুরু করেন, আপনি 2008-এ এসে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে, আমি মূলত 2001 সন থেকে আমি সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাঠে কাজ করছি। বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে, সেটা হলো যে বাংলাদেশে নির্বাচন করতে হলে
দলের টপ টায়ারের যিনি থাকেন তাকে উপঢৌকন দিতে হয়, টাকা পয়সা দিতে হয়, এভাবেই মনোনয়ন কিনতে হয়, যদি কিনা আপনার বাবা আগে এমপি না হয়ে থাকেন, যদি ওই লেগেসিটা না থাকে তাহলে এরকম। আপনি এরকম টাকা পয়সা দিয়ে নমিনেশন কিনছিলেন? না না, আমাকে আওয়ামী লীগ ডেকে নিয়ে মনোনয়ন দিয়েছে। কেন? আপনি তো ব্যবসায়ী, আপনি তো রাজনীতি, ও মাই আপনারা কেন গড, ডেকে নিয়ে? ও মাই গড, ব্যবসায়ী করে আমি আমার নির্বাচনী এলাকা, দুটো নির্বাচনী এলাকা, সদরপুর চরভদ্রসন আর গলাচিপা দশমিনা, এই দুটো এলাকা মোটামুটি 2001 থেকে 2008 পর্যন্ত ভাজা ভাজা করে ফেলছি। ওখানে আমার চেয়ে কোনো প্রচলিত রাজনীতিবিদ পরিশ্রম বেশি করেনি। বেশিরভাগ সময় মাসের মধ্যে 2বার 3বার গিয়ে মানুষের সাথে কাজ করেছি, মানুষের কল্যাণ করেছি। আমি ওই এলাকার যত মানুষের নাম জানি, এখনো পর্যন্ত যত মানুষের নাম জানি, আমার ওই এলাকাতে গলাচিপা দশমিনাতে দ্বিতীয় কোনো ব্যক্তি টিল নাও নেই আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে যে আমার চেয়ে বেশি মানুষের নাম বলতে পারে। আমি এখন পর্যন্ত বললাম যে আমি 2001 সনে যেটা শুরু করেছি, আমি ওই এলাকার প্রতিটা মানুষকে চিনি। প্রত্যেকটা অলি গলি, বাড়ি কোন বাড়ির সামনে দিয়ে কোন রাস্তা গেছে আমি ম্যাপ এঁকে আপনাকে দেখাতে পারি। কোন পরিবারে কি সমস্যা আছে, কয়টা ছেলে মেয়ে আছে, তাদের কি অভাব আছে, অভিযোগ আছে। আমি আমার নিজের উপার্জিত অর্থ দ্বারা তাদেরকে যে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আমার নির্বাচনী এলাকার প্রত্যেকটা মানুষের জবান দিয়ে আমার বলা লাগবে না, তারা সেটা আল্লাহর কাছে দোয়া করে এবং মানুষের কাছে বলে। ফলে কি হলো, ওই আওয়াজ রাজনৈতিক দলের কাছে চলে যায়। বিএনপি আমাকে ডেকে নিয়ে মনে, আমি তারেক রহমান সাহেব, তাইলে 2018 সালের নির্বাচন আপনি হারলেন কেন? নির্বাচনই তো হয়নি, ঘর থেকে তো বের হইতে দেয়নি। আচ্ছা, ওখানে মূল ব্যাপার হলে আমি নির্বাচনে যদি তাফালিং করতাম, বের হওয়ার চেষ্টা করতাম, জাস্ট ডাইরেক্ট শুট করে দিত এবং অন্ততপক্ষে কয়েকশো মার্ডার হয়ে যেত। আমার জনপ্রিয়তা নিয়ে যদি আমি ওর সাথে করলাম, যেখানে একটা সাজানো গোছানো নির্বাচন, রাতের নির্বাচন, রাত্রি 11টার মধ্যে যেখানে 45% ভোট হয়ে গেছে, সকাল 10টার মধ্যে যেখানে বাকি 80% ভোট হয়ে গেছে, এবং যেখানে নির্বাচনের 10 দিন আগের থেকে আমাকে গৃহবন্দী করে ফেলা হয়েছে, ঘর থেকে বের হতে দেয়নি। ইটস ওপেন সিক্রেট, শুধু নট মি, বিএনপির যত প্রার্থী আছে সবার সাথে সেম আচরণ করেছে। তো যার জন্য এখানে আসলে কোনো অংশগ্রহণ, আপনার মনে হয়নি যে 2018 নির্বাচনে অংশ নেওয়াটা এটা আপনার জন্য পলিটিক্যালি ভুল ডিসিশন ছিল? ইট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন। বেস্ট ডিসিশন হলো, আমি যদি 2018 নির্বাচনে বিএনপিতে যোগদান না করতাম, তাহলে আমি কি করতাম, যে আওয়ামী লীগের সুভাষ সিংহ রায়ের মতো, মোহাম্মদ আরাফাতের মতো, তাদের মতোই আমি টকশোতে কথাবার্তা বলতাম, ফলে আমাকে এখন পালাতে হতো। অথবা আমি শাহরিয়ার, বিপু এরা সবাই আমার বন্ধু বান্ধব, নসরুল আহমেদ বিপু এরা বন্ধু, এরা মন্ত্রী হয়েছে, আমি ওদের মতো মন্ত্রী হতাম। ওদের মন্ত্রী হলে ধরেন আমি ঘুষ টুস কিছুই খেতাম না, তারপর আমাকে পালাতে হতো এবং বলতে শালায় ঘুষ খেয়েছে, জনমের ঘুষ খেয়েছে, টাকা কি এমনি এমনি আসে, সব কিছু আছে। তো ফলে কি হলো, যে 2018 সালের ওই যে নির্বাচনটি, ওই নির্বাচনটিতে অংশগ্রহণ করা আমার কাছে মনে হচ্ছে ইট ওয়াজ ব্লেসিং। এটা আমার খুব বেশি সিদ্ধান্ত না, আমার একটা খুব সাহসী সিদ্ধান্ত। ওই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতায়, তো সে আওয়ামী লীগ ক্ষমতায় শেখ হাসিনাকে চ্যালেঞ্জে জানিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যাওয়া চারটিখানি ব্যাপার ছিল না, ওটা কলিজা দরকার ছিল, বুকের পাটা দরকার ছিল। তো সেই সাহসে নিয়েছিলাম, ওটা আল্লাহ রহম করেছে, আজকে আমি মুক্তভাবে ঘোরাফেরা করতে পারছি। আদারওয়াইজ আমার পক্ষে কোনো অবস্থাতে সম্ভব ছিল না। আপনি বিএনপি ছেড়ে দিয়েছিলেন? কবে? আপনি এখনো কি বিএনপিতে আছেন কিনা, মানে আপনার এখন? আমি তো বিএনপিতে ইলেকশন করেছি, আমি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে এসেছি। কারণ বিএনপিতে আমি এখন এবার কেন ইলেকশন করলেন? এবার ইলেকশন করলাম না, আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির ভবিষ্যৎ ভালো হবে না, যেটা 2014 সালে আমি ইলেকশন করিনি। তার মানে ব্যাপারটা এরকম যে আপনি ওই যে প্রেডিক্ট করেন যে এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ ভালো আছে, আমি এটার সাথে আছি, এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ ভালো নেই, আমি এটার সাথে নেই, মানে এটা একটু কেমন হয়ে গেল না? যদি ভবিষ্যৎ ভালো, তাহলে তো 2018 সালে আমার আওয়ামী লীগের ইলেকশন করা উচিত ছিল, আমি স্বতন্ত্র ইলেকশন করতে পারতাম, আমাদের জনপ্রিয়তা ছিল। আমি যেটা প্রেডিকশন করেছিলাম, আমি সবসময় ঝুঁকি নেওয়া মানুষ, সারা জীবন ঝুঁকি নেওয়া। আমি 2018 সনে ঝুঁকি নিয়েছি, আবার সেটা হলো আর 2008 সনে, তখন আমি ঝুঁকি নিয়েছি, প্রচণ্ড একটা ঝুঁকি নিয়েছি। আমার নির্বাচনী এলাকা ছিল মানে সদরপুর চরভদ্রসন, তো সেখানে একটা সিট কমে গেল 111-এর কারণে। তখন আমার তো আসলে কোনো নির্বাচনেরই ছিল। যখন আমার কাছে একটা প্রস্তাব আসলো যে তুমি ঠিক আছে পটুয়াখালী থেকে করো, যেখানে আমার আসলে অত পরিচিতি ছিল না, আর ওখানে আমার আপন মামার শ্বশুর বিএনপির প্রার্থী ছিল, ফলে ওখানে আমার পরাজিত হওয়ার 99% সম্ভাবনা ছিল। তো সেই চ্যালেঞ্জ নিয়ে সেই মাঠে গিয়ে আমি বরিশাল বিভাগের হাইয়েস্ট ভোট পেয়ে ইলেক্টেড হয়ে আসছে আমার আপন মামার শ্বশুরের সাথে, এগেনস্টে। সো এটা যারা নির্বাচন করেন না, সম্পর্ক আছে, হ্যাঁ সম্পর্ক আছে। তো এই জিনিসগুলো করে আসছি, এটা যারা এই চ্যালেঞ্জ না নিয়েছে, যারা এই মাঠে প্রতিযোগিতা না করে, তারা এটা বুঝতে পারে। আমরা একদম শো এর শেষের দিকে আছে,
এখনকার রাজনীতির আরেকটু অ্যানালাইসিস আপনার কাছ থেকে নিয়ে নিই ভাই। হ্যাঁ sure, please. সেটা হলো যে আজ বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন একটা, আমি যদি একদম কোট আনকোট পড়ি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকেই নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা এই যাত্রা কদম কদম যাত্রা থামিয়ে দিব ইনশাল্লাহ, আমরা এগোতে দেব না। এটা হলো জামায়াতের আমির একটা অনুষ্ঠানে বলেছেন। আপনি যদি এই বক্তব্যের অ্যানালাইসিস করেন দয়া করে। প্রথমত বিরোধী যে- দল হিসাবে কি জামায়াত ঠিক লাইনে আছে, নাকি এটা আবার ওই যে আওয়ামী লীগের সময় যেমন ছিল যে জাতীয় পার্টি ছিল হলো যে গৃহপালিত বিরোধী দল, সেরকম এখনো অবস্থায় স্পষ্ট যাচ্ছে? বোঝা যাচ্ছে না Okay. জামাত কি মানে বিএনপির অক্সিলারি ফোর্স হিসেবে অভিনয় করছে নাকি অন্তর থেকে রিয়েলি এটা চাচ্ছে, এটা এখনো বোঝা যাচ্ছে না। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো জামাতের সভাপতি ডক্টর শফিকুর রহমান ভদ্রলোক মানুষ, তো তিনি যেটা বলছেন যে বিএনপির ফ্যাসিবাদী অ্যাটিটিউডের ব্যাপারে, এটা থিওরিটিক্যালি রাইট। এর কারণ হলো এত ব্রুট মেজরিটি পেলে এবং প্রধানমন্ত্রীর যে এখনো পর্যন্ত যে ক্ষমতা আছে, এই ক্ষমতাটা যদি অক্ষুণ্ণ থাকে, এনি ওয়ান ওখানে জামাতের আমিরকে বসায় দিলে, আপনাকে বসায় দিলে, আমাকে বসায় দিলে, আমরা সবাই একই আচরণ করতাম। একই আচরণ করতাম। তো কাজেই ওটা ঠিক আছে, কিন্তু তার বক্তব্যের আর একটা পার্ট যে এই যে গণভোটে রায় মেনে না নিলেই ফ্যাসিবাদ হয়ে যাবে, আই ডু ডিসঅ্যাগ্রি উইথ হিম। এ কারণে গণভোটের যে বিষয়টা, এটা পুরোটাই ছিল হাঙ্কি পাঙ্কি, পুরোটাই ছিল একটা ছলচাতুরি, পুরোটাই ছিল বিএনপিকে ঠকানো এবং অপমান করার একটা কলা কৌশল, বিএনপিকে বাধ্য করা একটা কলা কৌশল। ওই সময় বিএনপি দুর্বল অবস্থানে ছিল, সে মেনে নিয়েছে, আর এখন বিএনপি শক্তিশালী অবস্থানে আছে, ফলে এখন তারা মানছে না। এটাই রাজনীতির বিধান। এখন এটা উভয় পক্ষ মুখোমুখি তারা কিভাবে এটাকে নিষ্পত্তি করে বা মোকাবেলা করে, সেটাই দেখার বিষয়। সময় বলে দিবে হয়তো সামনে, Oh, বেশ right, কিছুটা you are right, সময় আছে। absolutely আমার right. একদম শেষ যেটা জানতে চাই সেটা হলো যে কদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন ডিপ স্টেট থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখার প্রস্তাব দেওয়া হয়। আপনি তো রাষ্ট্রযন্ত্রের একদম কেন্দ্র থেকে দেখেছেন বাংলাদেশে, deep এখনো state- দেখছি, Exactly. এখনো দেখছি। আপনি এরিয়াল ভিউটা দেখতে পাচ্ছেন। আপনার কি মনে হয় যে বাংলাদেশে ডিপ স্টেট এক্সিস্ট করে এবং Yes. তারা রাজনীতির কলকাঠি এভাবে নিয়ন্ত্রণ করে? এখনো করে। কারা ডিপ স্টেট? মেবি ইউ, মেবি মি, আমি না। মানে আমরা তাদেরকে চিনি না, ওকে, আমরা তাদেরকে চিনি না। আমি তো বললাম যে মেবি ইউ, আপনিও হতে পারেন, আমিও হতে পারি, কিন্তু ডিপ স্টেট আছে। ইটস এ ভেরি সিক্রেট ওয়েপন। একটা মানুষের মস্তিষ্ককে যখন দেশদ্রোহী হিসেবে গড়ে তোলা হয়, একটা মানুষের নবসকে যখন বেঈমান বানিয়ে দেওয়া হয়, একটা মানুষকে যখন তার দেশের বিরুদ্ধে মির্জাফর এবং মুনাফেক হিসেবে তাকে তৈরি করা হয়, কোনো বিদেশি শক্তি বা দেশি শক্তি লোভ দ্বারা, লালস্য দ্বারা, অর্থ দ্বারা, এবং তাদের যখন একটা সিন্ডিকেট হয়ে যায়, সেই সিন্ডিকেটটাকে বলা হয় রাষ্ট্রের নিচে আর একটা রাষ্ট্র, ডিপ স্টেট। ওকে, রাষ্ট্রের নিচে আর একটা রাষ্ট্র। এটা আমাদের দেশে আগেও ছিল, পাকিস্তান জামানাতে সবসময় এটাতে ছিল। কখনো ডিপ স্টেট ইজ ওন বাই দ্য লোকাল অথরিটি, কখনো ডিপ স্টেট ওন বাই দ্য এজেন্সিস, কখনো ডিপ স্টেট ওন বাই দ্য ফরেন কান্ট্রিজ, সামটাইমস ইন্ডিয়া, সামটাইমস পাকিস্তান, পাকিস্তান জামানাতে পাকিস্তান, সামটাইমস আমেরিকা। আবার ব্রিটিশ জামানাতে ডিপ স্টেট যারা ছিল তারা ব্রিটিশদের দালাল ছিল। যখন মাস্টারদা সূর্য সেন ছিল তখনও ডিপ স্টেট ছিল। ফলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ভাই মানে আমি এই বিষয়ে আপনার কাছ থেকে আরো জানতে চাইবো, হয়তো এর পরে কোনো একটা প্রোগ্রামে আমরা এই যে রাষ্ট্র পরিচালনার যে মেকানিজম, একদম পার্টিকুলারলি এই টপিক ধরে আমরা আলাপ করব। আপনি অনেক ব্যস্ততার মধ্যেও এত লম্বা সময় আমাদেরকে সময় দিলেন, আমাদের স্টুডিওতে এসে খোলামেলা আলোচনা করলেন। রনি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠানে। আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন এনবিপি নিউজ।